অনেকটা পথ পেরিয়ে স্থান মানুষের মনে, কিছু কথা শুনবো আজ যেই মধুর ক্ষণে, কিছু কথা শুনবো আজ এই মধুর ক্ষণে। অনেকটা পথ পেরিয়ে স্থান মানুষের মনে, জনতা জনার্দন জনতার দরবারে শিল্পী গুণীজনে ফেরে যে বারে বারে, জনতা জনার্দন জনতার দরবারে শিল্পী গুণীজনে ফেরে যে বারে বারে। অজানা কথা আজ জানবো আমরা, গুণীজনের ভালো লাগা শুনবে তোমরা। নিবেদনে দিনকাল সাপ্তাহিক পত্রিকা, বাংলা ও বাঙালির খবর জানতে পড়ুন দিনকাল। শুভ সন্ধ্যা। আমরা চলে এসেছি চেনা মানুষের অচেনা কিছু কথা। আজকের আমাদের অতিথি আর কেউ নয়, মাননীয় জনাব, বলাটাই ঠিক, শওকত আলী মোল্লা, যিনি একদা এবং অদ্বিতীয় দক্ষিণ 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৎসহ ক্যানিং পূর্বের উনি মাননীয় বিধায়ক। আজকে ওনার থেকে কিছু জেনে নেব যে রাজনীতিতে উনি তো একদম তাবড় একজন নেতৃস্থানীয়তে বসে রয়েছেন এবং নেতা বলেই বলা যায়। আর এক দিকে যদি দেখা যায় উনি একজন ভালো খেলোয়াড়, সমাজসেবী, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে শওকতবাবু কিন্তু দিনের পর দিন কিন্তু মানুষের মধ্যে কিন্তু বিরাজমান। আর আজকে আমাদের যে এপিসোড চলছে সেই এপিসোডেই চেনা মানুষের অচেনা কথার মধ্যে আজকে মাননীয় বিধায়ক শওকত আলী মোল্লা। শওকতদা এই মুহূর্তে যেখানে আছেন তিনি তার অফিসে বসে আছেন, কার্যালয়, এবং সেই কার্যালয়ে তিনি একটার পর একটা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্নভাবে কর্মসূচির মধ্যে নিজেকে জড়িয়ে রাখেন, কখনো খেলাধুলোর মাঠে, কখনো সমাজসেবা, মানে কিছু অ্যাক্টিভিটিস হওয়া দরকার, তো সেই অ্যাক্টিভিটিসের মধ্যে উনি নিজেকে জড়িয়ে রেখেছেন। দারিদ্র মানুষ থেকে, নিপীড়িত মানুষ থেকে, প্রান্তিক মানুষ থেকে, অসুস্থ মানুষ থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস শওকতদার মধ্যে কিন্তু আমরা সাধারণভাবে দেখতে পাই। শুধু দক্ষিণ 24 পরগনা বললে হয়তো ভুল হয়ে যাবে, ছোট করা হবে, লঘু করা হবে। অ্যাকচুয়ালি শওকতদা সারা পশ্চিমবাংলায় কিন্তু দৌড়ে বেড়ান বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে। তা আজকের আমাদের যিনি অতিথি সেই শওকত মোল্লা সাহেবকে প্রথমে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দাদা, কলকাতা 24 নেটওয়ার্ক, যাকে আপনিও চেনেন, আমরা সেই নেটওয়ার্কের তরফ থেকে আপনার কাছে এসছি কিছু অজানা কথা জানার জন্য। একদিকে তো জানা আছেই আপনি একজন দক্ষিণ 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৎসহ আপনি একজন বিধায়ক। দাদা, প্রথমে আপনি একটু বলেন এই রাজনীতিতে আসার প্রেরণাটা কোথা থেকে পেলেন? দেখুন, প্রথম জীবনে 1998 আমার মনে আছে, 1998 সালে প্রথম আমরা কংগ্রেস পরিবারের ছেলে, আমরা কংগ্রেসই করতাম প্রথম। এবং কংগ্রেস করার অপরাধে সেই সময় যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, ভোটে হেরে যাওয়ার পরে আমাদের উপর প্রচুর অত্যাচার নেমে এসেছিল। স্বাভাবিক কারণে মনের মধ্যে একটা জেদ, একটা যে কোনোভাবেই রাজনীতিতে ঢুকবো এবং রাজনীতি করব। এবং প্রথম জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজনীতিটা শুরু করেছিলাম। এবং আমার মনে আছে যে এই রাজনীতি করতে গিয়ে অনেক কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। এবং আমি শুধু এইটুকুই একটা জায়গায় খুবই আনন্দিত, যত কষ্ট হোক আর দুঃখ হোক, যে রাজনীতিতে মানুষের জন্য কাজ করতে পারছি, মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারছি, মানুষের কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তাই রাজনীতিটা আমার সত্যিকার খুবই ভালো লাগে। একটা কথা জিজ্ঞেস না করলে হয়, আপনি একজন ভালো ফুটবলার হিসেবে কিন্তু পরিচিত,
তাই আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু ফুটবলটাকে মানুষের মধ্যে যাতে আবার মানে উত্তোলন হয়, মানুষ যাতে ফুটবলটার মধ্যে আসক্ত হয়, প্লেয়াররা যাতে উঠে আসে, কলকাতা মাঠে যারা যাবার ইচ্ছা প্রকাশ করে, সেগুলোর আপনি তদারকি করেন। তো এই যে ফুটবলটা আপনার মধ্যে যে এখনও পর্যন্ত আছে, এইটাকে আপনি কিভাবে ধরে রেখেছেন যদি একটু বলেন। দেখুন, ছোটোবেলায় ফুটবলের প্রতি আমার খুবই আগ্রহ ছিল, আমি নিজেই খেলতাম। এবং ফুটবল এমন একটা খেলা, বাঙালির একেবারে জাতীয় খেলা, সেরা খেলা, যে খেলার মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ করে তোলা যায়, বন্ধুত্ব গড়ে তোলা যায়। এবং ফুটবল খেলা শারীরিক চর্চা থেকে শুরু করে মানসিক চর্চা, মেন্টাল স্ট্রেংথটা বাড়ে। এবং এই ফুটবলের মধ্য দিয়ে আমরা দেখেছি অনেক নতুন নতুন বন্ধু তৈরি হয়, এবং যার ফলে একটা আইডেন্টিটি, মানে যুব সমাজের কাছে, যুবদের কাছে নিজেদের একটা আইডেন্টিটি গড়ার ক্ষেত্রে ফুটবল কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ফলে যেখান থেকে ফুটবল ছেড়ে দিয়েছি, যেখান থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি পুরোপুরি, তো আমার সবসময় মনে হতো যে অন্তত যুবদের নিয়ে আমরা আগে যখন সিপিএমেও ছিলাম, যখন তৃণমূল কংগ্রেসও আসার পরে আমরা প্রতি বছর এই ওয়ানডে ম্যাচগুলো করাতাম, কখনো লিগ পর্যায়ে করাতাম। কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরে মনে হলো যে ক্যানিং পূর্বের যুব সমাজের জন্য কিছু করতে হবে, ক্যানিং পূর্বের ক্লাবগুলো ফুটবলারদের জন্য কিছু করতে হবে। আমরা শুরু করলাম এমএলএ কাপ। এই বিধানসভায় প্রায় 240টা ক্লাব আছে, সমস্ত ক্লাবগুলো তারা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে, এবং 2 মাস 3 মাস 4 মাস ধরে খেলা হয়। তাদের সাথে একটা পরিচিতি, তাদের সাথে একটা কথাবার্তা, তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি করা, এটা আমরা করি। এই বছরে আমরা একটা জায়গায় এটাকে বাড়িয়ে আমরা দুটো করেছি। একটা বিধানসভা কাপ টুর্নামেন্টটা চলছে আমার, এবং আর 1 মাস পরে মানে ডিসেম্বরের 1 থেকে আবার এমএলএ কাপটা হবে, এবং এর ফাইনাল হবে 15 জানুয়ারি কি 16 জানুয়ারি। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে এই যে টুর্নামেন্টটা আমরা করি, প্রচুর নতুন নতুন যুবক যুবতী যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, হয়তো তারা রাজনীতি নেই বা রাজনৈতিক, কিন্তু তাদের সঙ্গেও আমাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। খেলার মাঠে যাই, নিজেও চেষ্টা করি, নিজে রেফারি করি, মাঝে মধ্যে খেলোয়াড়দের সঙ্গে মিলিত হই, এবং তার ফলে আমার এটা খুব ভালো লাগে, যার কারণে কিন্তু এই ফুটবলটা আমার খুবই প্রিয়। এবং এই ফুটবলকে সামনে রেখে যুব সমাজকে আরেকটু কাছে আনার জন্য এই পদ্ধতি নিয়ে এগোই। একদমই তাই। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ একটা উক্তি আছে, যেটা কিন্তু কোড আনকোড কথাটাকে ব্যবহার করা হয়। তিনি বলেছিলেন যে যদি কেউ দান করে বা কোনো কিছু সংগঠন তৈরি করে, না মন্দিরে দাও না মসজিদে দাও, তার থেকে কিন্তু একটা যদি ফুটবল টিম করা যায় বা একটা ক্লাব যদি করা যায়, তাহলে বরং অনেক মানুষের মধ্যে মেলবন্ধন বা ভ্রাতৃত্ব বোধ একটা তৈরি হয়। সেটা আপনি ফলো করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস আপনার কাছ থেকে জানার আছে, আপনি যে ইয়াং জেনারেশনের এই মুহূর্তে হার্টথ্রব যদি বলা হয়, যে মাননীয় অভিষেক ব্যানার্জির পরে যদি কেউ হার্টথ্রব দক্ষিণ 24 পরগনার যদি ইয়াং জেনারেশন মানে যুবক যাকে বলা হয়, এই উঠতি যুবকের আপনি হার্টথ্রব, এইটা আপনি কীভাবে করলেন দাদা যদি একটু বলেন। দেখুন, আমার প্রেরণা, আমার অনুপ্রেরণা বলি, যা কিছু বলি সব কিছু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অনেক রাজনৈতিক লিডারদের সঙ্গে চলেছি, কিন্তু একটা ছেলেকে আমি দেখেছি যে এত অল্প বয়সে প্রথমে যুবা সংগঠনের এই রাজ্যের দায়িত্বে ছিলেন, পরবর্তীকালে বাংলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। যে মানসিকতা, যে লড়াকু মেজাজ, যে মনোভাব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে, সেটা আমাকে অনেকটা উদ্বুদ্ধ করেছে। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ অসম্ভবকে সম্ভব করতে পারে। কারণ আমার রাজনৈতিক জীবনে একটা বলি, 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর একদিন বিধানসভাতে আছি, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন, রাত 8টার সময় দেখা করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলাম, বললো শওকত, তোমাকে আমি এই জেলার যুব সভাপতি করতে চাই।
ভালো করে কাজ করতে হবে। তো আমি সেদিন বলেছিলাম, দাদা আপনি যেটাই বলবেন নিশ্চিতভাবে দায়িত্ব দিলে করব। তো আমার একটা অভিজ্ঞতার কথা মনে আছে যে উনি প্রথম আমাকে যুব প্রেসিডেন্ট করার পরে বললেন যে কাকদ্বীপে সমাবেশ করতে হবে 21শে জুলাইকে সামনে রেখে। সবে মাত্র সভাপতি হয়েছি, জেলার সঙ্গে পরিচিতি নেই, আইডেন্টি নেই, জেলাটা ভালো করে জানি না। আমি যখন কাকদ্বীপের নেতৃত্বের সঙ্গে কথা বললাম, তারা বললো যে না, আমরা এখন এখানে করতে পারবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে দাও। তো আমি একটু কায়দা করে, যেহেতু প্রথম সভাপতি হয়েছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম, দাদা আপনি এই সমাবেশটা, জেলা সমাবেশটা আমাকে জানিয়ে দিন, তাহলে আমি একটু, প্রথম সমাবেশ আমার জীবনের, আর আমি প্রথম জেলা সভাপতি। তা বললো না, কাকদ্বীপে যদি 5 জন লোক হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকে বক্তব্য রাখবে, কাকদ্বীপের কলেজ মাঠে সভা করতে হবে। সেদিন একটু হয়তো প্রথমের দিকে একটু হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম, দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু মনের জোরকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা, দিদির সঙ্গে দেখা হয়েছিল বিধানসভাতে, দিদি বলল, সরকার তোকে সভাপতি করছি, তার সম্মানটা দেওয়ার চেষ্টা করিস। তো সেই কাকদ্বীপের সমাবেশ শুরু করেছিলাম সেদিন। তখন শোভন চ্যাটার্জি, আজকে যিনি বিজেপির নেতা, সেদিন আমাদের জেলা সভাপতি ছিলেন। যেদিন সভা হয়েছিল আমার মনে আছে যে শোভন চ্যাটার্জি প্রথম বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে আমার রাজনৈতিক জীবনে 30 বছরে এত বড় সভা কাকদ্বীপের মাটিতে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিতে হয়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার 3 কিলোমিটার রাস্তা আসতে গাড়িতে 45 মিনিট লেগেছে, তাইলে কত মানুষ বাইরে আছে সেটাই প্রমাণ। তো আমার সেই থেকে আমার শুরু, এবং আমি অত্যন্ত আনন্দিত এই জায়গায়, এই জেলাতে আমি ভালো সহকর্মীদের পেয়েছি। আমাদের জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস যে টিম আছে, যে টিমটা আমি জানি না সারা বাংলার কোনো জেলাতে আছে কি না, যেটা আমাকে অনেকটা উৎসাহিত করেছে, আমাকে অনেকটা প্রেরণা জুগিয়েছে। আমার প্রত্যেকটি সহকর্মী বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তর, জেলা স্তরে যখনই কোনো সভা করেছি, কাকদ্বীপে সভা করেছি, ঐতিহাসিক সভা, ডায়মন্ড হারবারে সমাবেশ করেছি, ঐতিহাসিক সভা, ফলতাতে ঐতিহাসিক সভা করেছি, কুলতলিতে ঐতিহাসিক সভা করেছি, বারুইপুরে ঐতিহাসিক সভা করেছি, ক্যানিয়ে ঐতিহাসিক সভা করেছি, যেটা গোটা জেলার ক্ষেত্রে যুব আন্দোলনকে একটা শক্ত জায়গায় নিয়ে যাওয়া, যুব আন্দোলনকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানো, যুব সমাজকে এনকারেজ করা, যে মানসিকতা নিয়ে শুরু করেছিলাম, প্রত্যেককে সহযোগিতার মধ্য দিয়ে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার দিদি মমতা দির, তাদের আশীর্বাদ, তাদের পূর্ণাঙ্গ সাপোর্ট, যেটা আজকের গোটা জেলায় যুব আন্দোলন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। একটা জিনিস খুব জানার ইচ্ছা করছে, একদিকে আপনি একজন দক্ষ সংগঠক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর একদিকে দাপুটে নেতা বলে আপনি পরিচিত এই দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবাংলায়, এবং বলা হয় যে দাপুটে বিধায়ক মানে শওকত আলী মোল্লা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকের সঙ্গে আপনাকে প্যারালালি মেলানো হয়, এবং অন্যান্য রাজ্যে অনেক নেতা মন্ত্রীর সঙ্গেও আপনাকে মেলানো হয়, যেটা আপনিও কিন্তু একজন চাক্ষুষ, আপনি উদাহরণ হিসাবে জানেন। কিন্তু এই যে অনুপ্রেরণা, এই যে দাপুটে মনোভাব, আপনার সেই গুরুটাকে যদি একটু বলেন। দেখুন, আমি আমার রাজনৈতিক জীবনে প্রথমে কংগ্রেস থেকে, তারপর বামফ্রন্টে ছিলাম। একদমই তাই। আমি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি, আমি আমার সর্বভারতীয় নেত্রী, আমাদের দিদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম, তার মানসিকতা, তার আদর্শ, তার নির্দিষ্ট একটা লক্ষ্য এগিয়ে যাওয়ার, এটা আমাদেরকে অনেকটা প্রেরণা জুগিয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মানসিকতা, তার মেন্টালিটি, তার কৌশল, তার পরিকল্পনা আমাকে অনেকটা উদ্বুদ্ধ করেছে। স্বাভাবিক কারণে আমরা এইটুকু বুঝি, আমরা যারা রাজনীতিটা করি, যে জায়গায় থাকি না কেন, যে যখন যাকে দল যখন কোনো দায়িত্ব দেয় বা দায়িত্ব দেবে, তার সর্বশক্তি দিয়ে সেই দায়িত্বটা পালন করা উচিত। এবং আমি মনে করি যে আপনি বলছিলেন যে দক্ষ, আমি দক্ষ কি অদক্ষ জানি না, আমি অন্তত আমার নিজের থেকে চেষ্টা করি যে আমার দল যে আমাকে সম্মান দিয়েছে, দল যে আমাকে দায়িত্ব দিয়েছে, তার যোগ্য মর্যাদা রাখার জন্য। একটা প্রশ্ন করার আছে, সে প্রশ্নটা হলো একদম সঠিক
পর্যায়ে সঠিক মূল্যায়ন আপনি করেন। দক্ষিণ 24 পরগনায় আর যারা বিধায়ক আছে তাদের সঙ্গে কিন্তু যদি মেলানো হয়, সেখানে আপনি এবং অবশ্যই আর একজনের নাম না করলে হয়, সেটা হলো মহতরমা ফিরদৌসী বেগম। আপনারা এই গভর্নমেন্টে সরকারের যে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কর্মসূচি আপনারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনারা অ্যাক্টিভেট করেন, যেটা মানুষের জন্য লাগে প্রত্যেকটা জিনিসে। এই যে আপনাদের যে এক মেরুর থেকে আর এক মেরু, হিসাব তাই বলে যে ক্যানিং পূর্ব, ওদিকে হচ্ছে সোনারপুর উত্তর, যেন একটা মেলবন্ধন। এই মেলবন্ধনটার আসল একটা রহস্য আছে বা একটা তথ্য আছে, সেইটা কি দাদা যদি একটু বলেন। না দেখুন, আমাদের জেলায় যারা এমএলএ আছে আমি প্রত্যেকে রেসপেক্ট করি। আমাদের সিনিয়র বিধায়ক আছেন সমীর জানা, সমীর দা, বঙ্কিম দা আছেন। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মন্টুরাম পাখিরা আছে। আমার সহকর্মী আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত নস্কর আছে বিধায়ক, যোগরঞ্জন হালদার আছে, নির্মল মণ্ডল আছে, জীবন মুখার্জি আছে, যারা অত্যন্ত সিনিয়র। বিমান দা আছে আমাদের স্পিকার। তারা চেষ্টা করে। দেখুন, বয়সটা সবচেয়ে একটা বড় ফ্যাক্টর। এখন আমি 2 কিলোমিটার একটানা ছুটতে পারবো, হয়তো সেটা নির্মলদা পারবে না, সে হয়তো 1 কিলোমিটার একদম হয়ে যায়। তো স্বাভাবিক কারণে শুধু ফেরদৌসী বেগম আর আমি নয়, সারা জেলাতে আমরা যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি, আমরা সবাই মিলে চেষ্টা করি যে অন্তত মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে করা। শুধু আমরা দুজন নয়, সবাই কাজ করে, হয়তো কেউ একটু কম আর কেউ একটু বেশি। আমাদের জেলা আমি মনে করি যে দক্ষিণ রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জেলা, যে জেলায় আমরা হয়তো একটু সোশ্যাল ওয়ার্ক একটু বেশি করি। আমরাও প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা বিধায়ককে আমরা বলেছি যে সোশ্যাল ওয়ার্কটা একটু বাড়াতে হবে। মানুষকে শুধু ভোট দাও করলে তো হবে না, নিজের অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে। এবং তার ফলে আমার মনে হয়েছে যারা সোশ্যাল ওয়ার্কটা ভালো করতে পারছে, রাজনীতিতে তারা অনেকটা এগিয়ে যেতে পারছে। আগামী বিধানসভা একদম মানে দ্বারে এসে উপস্থিত হয়েছে, 21-এর বিধানসভা, যেটা বলা হচ্ছে যে মানে বিরোধীরা ভাবছে বা বিরোধীদের কথোপকথন বা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তারা ভাবছেন যে আগামী 21 একটা বড় কিছু হতে যাচ্ছে বাংলার বুকে। আপনি এইটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখুন, বাংলাতে দুটো শক্তির, দুটো মেরুর মধ্যে লড়াইটা হবে। একদিকে সাম্প্রদায়িক শক্তির যিনি মূল কর্তা, তিনি হলেন নরেন্দ্র মোদী, দেশ বেচার সর্দার। আর আরেকদিকে সর্বভারতীয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি। লড়াইটা দিদি আর মোদির মধ্যে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সচেতন মানুষ, আমি মনে করি যে তারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বাংলার যে আজকে দিনে যে রাজনীতি, এই রাজনীতি তারা কেউ কখনো দেখেন। কথাটা এই কারণে বললাম, 2019-কে সামনে রেখে যে নোংরা খেলা শুরু হয়েছিল, একদিকে হাজার হাজার কোটি কোটি টাকা, আরেকদিকে ধর্মকে সামনে রেখে যে চক্রান্ত করা হয়েছিল, সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা তৃণমূল কংগ্রেস করেছে। বিজেপি 18টা সিট পেয়েছিল, আমরা পেয়েছিলাম 22টা। বাংলার মানুষ গত 2 বছরে, 19 সালের পরে 1 বছরে যা আমাদের পার হলো, বাংলার মানুষ দেখেছে যে বাংলার সে কোভিড-19 হোক, সে আমাদের আমফানের মতো সুপার সাইক্লোন হোক, বুলবুলের মতো সুপার সাইক্লোন হোক, প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, যেটা বিজেপির কোনো সাংসদ, কোনো মন্ত্রী, কোনো নেতা তারা কিন্তু করতে পারেনি। আমার অভিজ্ঞতার মধ্যে আছে, যখন বুলবুল ঝড় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাকদ্বীপে আমাদের বিধায়কদের নিয়ে এবং
সরকারি আধিকারিক নিয়ে বৈঠক করলেন। যখন সুপার সাইক্লোন আমফান হলো তখনও তিনি কাকদ্বীপে বৈঠক করলেন। শুধু বৈঠক করলেন না, তিনি বললেন দক্ষিণ 24 পরগনা সহ বাংলার যে 16টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তার জন্য সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের তিনি অন ক্যামেরা, সেদিন এবিপি আনন্দ লাইভ করেছিল, বাংলার মানুষ দেখেছে, সৎসাহস নিয়ে তিনি বলেছিলেন প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে। বাংলার মানুষ দেখেছে যেদিন সুপার সাইক্লোন হবে সারা রাত নবান্নে জেগে বাংলার লক্ষ লক্ষ মানুষকে তিনি রেস্কিউ করার ব্যবস্থা করেছেন, যেটা ভারতবর্ষের এখনো কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের ভূমিকা নিতে পারেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। একবার বিজেপিকে প্রশ্ন করুন না, ভারতবর্ষে তো বিজেপি 21টা রাজ্যে ক্ষমতায় আছে, একটা রাজ্যে দেখাক যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সুপার সাইক্লোন হোক, কোভিড-19 হোক বা কোনো কিছুর ক্ষেত্রে সারা রাত জেগে তার দপ্তরে বসে সমস্ত আধিকারিকদের অ্যালার্ট করে, মানুষকে রেস্কিউ করে। এটা একটা কেউ করেছে কিনা সেটা একবার বিজেপিরা বা কোনো দল বলুক, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ এ কাজটা করেনি। দ্বিতীয়ত, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এলেন, হেলিকপ্টারে করে ঘুরলেন। বাংলার মানুষ সেদিন, 10 কোটি মানুষ সেদিন তারা আশা করেছিল, স্বপ্ন দেখেছিল যে অন্তত প্রধানমন্ত্রী এসছে, ঘুরে দেখছে, আমাদের কিছু ব্যবস্থা হবে। উনি 1000 কোটি টাকা মাত্র দিলেন। খরচ হলো কত? সেদিন যে ক্ষতির পরিমাণ রাজ্য জমা দিয়েছিল 1,02,422 কোটি টাকা। নরেন্দ্র মোদী যেটা দিলেন মাথা পিছু কত দাঁড়ালো? মাত্র 1 টাকা 33 পয়সা। তার মাঝখানে দাঁড়িয়ে রাজ্যে তার নিজের সমস্ত কিছু ক্ষমতা দিয়ে 6,500 কোটি টাকা বাংলার মানুষকে দিলেন। বাংলার মানুষ এটা দেখছে। দ্বিতীয়ত, কোভিড-19, বিজেপির সাংসদ, বিজেপির নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী ঘরে ঢুকে আছে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবন মৃত্যুকে তুচ্ছ করে যিনি হসপিটালগুলোতে কখনো কখনো সারপ্রাইজ ভিজিট করেছেন, কখনো বাজারে গিয়ে ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন। প্রতিনিয়ত ডিজিটালের মাধ্যমে আমাদের বিধায়ক, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন তাদের সঙ্গে কন্টিনিউ আমাদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন, ডাক্তারবাবুদের উৎসাহিত করেছেন, যেটা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল যেটা করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। স্বাভাবিক কারণেই। আর বিজেপির নেতা সাংসদরা কেউ দিল্লিতে, কেউ গুজরাটে শুয়ে আছে, কেউ দিল্লিতে শুয়ে আছে, এবং উত্তরবঙ্গে থেকে যারা 18 জন সাংসদ এই বাংলা থেকে যারা জয়ী হলো বিজেপির, তাদেরকে একবারের জন্য আমরা টিকে দেখতে পাইনি, বাংলার মানুষ দেখতে পাইনি। এবং আরেকটা ঘটনা হলো, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষে 543 জন সাংসদ আছে, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনা শুরু হওয়ার পরে তার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি যে 14 লক্ষ মানুষকে কল্পতরু স্কিমের মাধ্যমে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, যেটা আমিও নিজে একটা বিধানসভার দায়িত্বে, আমিও 2 লক্ষ, সাতগাছিয়া বিধানসভাতে 2 লক্ষ মানুষের তদারকি আমিও করেছিলাম, যেটা ভারতবর্ষে একটা অনন্যতম নজির। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলি, অমিত শাহ বলি, রাজনাথ সিং বলি, এই কোভিড-19 সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করলেন সারা ভারতবর্ষের অন্য কোনো সাংসদ সেটা করতে পারে। প্রশ্ন একটা করার আছে, সেটা হলো লোকসভা আর বিধানসভা এই দুটোর মধ্যে কিন্তু কেমিস্ট্রি একদম সম্পূর্ণ আলাদা। লোকসভায় 18টা পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা তো একটা ইতিহাসই বলে। কিন্তু বিধানসভা এটা তো শুধুমাত্র রাজ্য স্তরে, এটা তো আর কেন্দ্রের কোনো সরকার গঠনের নয়। একদিকে উন্নয়নের জোয়ার, সারা পশ্চিমবাংলার কিন্তু মানুষ বলছে পেয়েছে, প্রায় 70 থেকে 72টা প্রকল্প অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে। তার মধ্যে বিদেশে, সারা বিশ্বের কিন্তু জায়গায়
কন্যাশ্রীর থেকে আরম্ভ করে যুবাশ্রীর থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু একটার পর একটা অ্যাওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কাছে এসে পৌঁছেছে। আজকে বিরোধীরা বলছে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। এটা কি কতটা আপনি সমর্থন করেন, আর এর যথার্থ ব্যাখ্যা কি হওয়া উচিত? দেখুন, আপনাদের মাধ্যমে আমি অন ক্যামেরার মাধ্যমে আমরা যা বিরোধী আছে বাংলায়, আমি তাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই। ভারতবর্ষের বর্তমানে এনডিএ সরকারের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্ট একটা তথ্য আমি আপনাদের কাছে দিই যে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে কি না, তার একটা তথ্য হলো যে ভারতবর্ষে আপনারা দেখেছেন রেডিও, খবরের কাগজ, টেলিভিশন, সারা ভারতবর্ষের 36টা রাজ্য, তার মধ্যে 7টা কেন্দ্রশাসিত আর 29টা রাজ্য আছে। 100 দিনের কাজে গত 3 বছর প্রথম কে পশ্চিমবাংলা। গ্রামীণ সড়ক যোজনা, রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাটের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম কে পশ্চিমবাংলা। গ্রামীণ আবাস যোজনা, যেটা ঘরবাড়ি তৈরি করা হয়, সেখানে প্রথম কে পশ্চিমবাংলা। কারা ঘোষণা করছে? কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে সেই দপ্তর থেকে ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয়ত, ই টেন্ডারিংয়ের ক্ষেত্রে প্রথম কে? পশ্চিমবাংলা। কৃষিতে প্রথম কে? পশ্চিমবাংলা। এবং ভারতবর্ষের মধ্যে যত মুখ্যমন্ত্রী আছে, সততা, স্বচ্ছতা, নিষ্ঠার প্রসঙ্গে প্রথম কে? পশ্চিমবাংলা। কারা বলছে? ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে, তার দপ্তর বলছে। তাহলে এর মধ্য থেকে প্রমাণিত হয় যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে কিনা। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলে যে আমরা 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে আমরা বাংলাতে দেখেছি কখনো কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার, লাস্ট 34 বছরের বামফ্রন্ট সরকার, 2011 সালে পশ্চিমবাংলা মামাটি মানুষের সরকার। আমরা যদি ভারতবর্ষের দিকে যদি তাকাই, স্বাধীনতার পরে কংগ্রেস, জনতা দল, এনডিএ বিভিন্ন জোট সরকার তৈরি করেছে। কিন্তু সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া কখনো ভারত সরকার, কোনো সরকার কখনো কিন্তু কোনো বিশ্বসেরা শিরোপা তুলে আনতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একজন বাংলার, ভারতবর্ষের একটা ছোট্ট অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমে আমরা দেখলাম যে প্রথমে কন্যাশ্রী প্রকল্পে 52টা দেশকে পিছনে ফেলে, 462টা প্রজেক্টকে পিছনে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বসেরা পুরস্কার তুলে নিয়ে আসছেন। নাম্বার 1। গত কয়েকদিন আগে আপনারাই দেখিয়েছেন আপনাদের বিভিন্ন মিডিয়ার থেকে যে 12,000 প্রকল্পকে পিছনে ফেলে, 160টা দেশকে পিছনে ফেলে উৎকর্ষ বাংলা আর সবুজ সাথী প্রকল্প, এই দুটি প্রকল্পের বিশ্বসেরা শিরোপা তুলে নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষে কোনো রাজ্য যে কাজ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই আজকের যে অপদার্থরা, যাদের যোগ্যতা নেই, যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়, যাদের উন্নয়ন বলে কিছু নেই, যারা গোষ্ঠীর দেশটাকে ভাগ করতে চায়, ধর্মীয়ভাবে আবেগ তৈরি করে দাঙ্গা বাঁধাতে চায়, যারা মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার ভাঙতে চায়, যারা হিন্দু মুসলমানের রক্তে হোলি খেলা করতে চায়, তাদের মুখে তো তারা তো কথা বলবে, কারণ তারা উন্নয়ন করতেও জানে না, আর উন্নয়ন করাটা তারা সহ্য করতে পারে না। তাই বাংলার 10 কোটি মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের মুখে একথা মানায়। কিন্তু বাংলার সাধারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে কি না, সেটা বাংলার 10 কোটি মানুষ ছাড়া অন্য কেউ এত ভালো বুঝতে পারবে না। একটা জিনিস, সেটা হলো আপনি যে কথাটা বললেন একদম সত্য কথা, কিন্তু একটা কথা না বললেই নয় আজকের দিনে, সেটা হলো পশ্চিমবাংলায় রাজনৈতিকগতভাবে লড়াই ছিল এতদিন ধরে। 34 বছর বামফ্রন্ট, তখনও কিন্তু রাজনৈতিক লড়াই ছিল, ধর্মের কোনো মেরুকরণ ছিল না। প্রথম প্রায় 10 বছর তো হতেই যাচ্ছে এই সরকারের,
এতদিনও কিন্তু কোনো ধর্মীয় রাজনীতি কোনো খেলা ছিল না, বা এরকম ধর্মীয় কোনো মেরুকরণ বা ভেদাভেদ কিন্তু ছিল না। কিন্তু গত কয়েক মাস, বলাই যেতে পারে, এটা বলা বাহুল্য যে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গতে একটা কিন্তু ধর্মীয় সম্প্রদায়, তথা বিজেপি তো আছেই, কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায় ভীষণভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে এবং একটা জাতিকে নিয়ে কিন্তু রাজনীতির আঙ্গিনায় কিন্তু পুরোভাবেই কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সাম্প্রদায়িকতার একটা বীজ যে বলা হয়, সেই বীজটা কিন্তু ছড়াবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হচ্ছে, জাতীয় মেরুকরণ তৈরি হচ্ছে। এইটা সরকার কিভাবে দেখছে? বিকজ আগামী যে 21শে নির্বাচন, এই নির্বাচনটায় কিন্তু এটা অনেক বড় ফ্যাক্টর হতে পারে, যেটা আমাদের মনে হয়। আপনি কি মনে করেন? দেখুন, এটা কোনো ফ্যাক্টর নয়। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমার বাবার এক বন্ধু ছিল, সে আমাদের বাড়িতে এসেছিল, আমার মনে আছে। তো যখন এসেছিল তখন সবেমাত্র আষাঢ় মাস সবে শুরু হয়েছে, বর্ষা টর্ষা পড়ছে। সন্ধ্যাবেলা আমার বাবা আমরা সব একসঙ্গে ঘুরছি, হঠাৎ করে সময় ঘ্যাঁ ঘো করে ডাকছে। ও তো নন বেঙ্গলি ছিল। ও আমার বাবাকে বলছে, अरे मुल्ला साहब, ये तो पहले दिखा था, बहुत जितने बार इधर में आया था, ये तो ये घैं घो ये आवाज़ नहीं सुन रहा है, ये क्या है? তো আমার আব্বা তো বললো যে দেখো, এটা এখন বর্ষাকাল, এই বছরে একবার যখনই বর্ষাকাল আসে তখন এই এরা হচ্ছে ব্যাঙ, এরা ঘ্যাঁকো করে। আবার এই 15 দিন 1 মাস পরে দেখবে এসব আর দেখতে পাবে না। তা আমি সেই কথা দিয়েই বলি যে আমরা দেখি এই যে বলছেন কোথায় ধর্মীয় দল, এসব যখনই ইলেকশন আছে এরা হলো পরিযায়ী পাখির মতো। কিছু পরিযায়ী নেতা আছে, কিছু দল আছে, এটা ধরুন কি মাস, নভেম্বর শুরু হলো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস এদের আনাগোনা থাকবে। অনেক সময় আমরা দেখি কিছু বিরল প্রজাতির প্রাণী বেরোয়, সবসময় তাদেরকে দেখা যায় না। এখন এই ইলেকশন যখন এসছে, এই বিরল প্রজাতির প্রাণীগুলো আমরা দেখতে পাবো। আর ওই বললাম ঘ্যাঁগো শব্দের কিছু এরকম ডাকও আমরা শুনতে পাবো। আমি মনে করি এসবে কিছু হবে না। বাংলার মানুষ জানে যে এই মুহূর্তে আমি প্রথম যে কথা বলছিলাম, দুটো মেরুতে যে লড়াই হচ্ছে সেই লড়াইটাই হবে। আমি আপনাদের ক্যামেরার সামনে বাংলার মানুষের কাছে শুধু এইটুকু আবেদন করব, আজকের কিছু ধর্ম ব্যবসায়ীরা তারা ধর্ম ব্যবসা করতে রাস্তায় নেমেছে, তাদের একটু রুটি রোজগারে বোধহয় টান ধরেছে আমার যা মনে হচ্ছে। তাদের একটাই লক্ষ্য হলো বাংলায় বিজেপির হাতকে শক্তিশালী করতে হবে। তার জন্য সংখ্যালঘুকে ভাগ করে দাও, তার জন্য আদিবাসীকে ভাগ করে দাও, তার জন্য হিন্দু কমিউনিটির মধ্যে যে কোনোভাবে ইউনাইটেড করিয়ে দাও, তার জন্য একটা ধর্মকে আঘাত করে বলো। এই ধরনের নোংরা খেলা এই কমার্স চলবে। তাহলে এটাই বোঝা যাচ্ছে, আপনার যা উদাহরণ, ব্যাঙ সে কিন্তু সিজনাল, সে কিন্তু বর্ষা হলেই বেরোয় এবং অবশ্যই বলা যায় যে এটা সোনা ব্যাংকেই দেখা যায়। তাহলে কি এটা তাহলে একরকম এটাও তো হতে হবে যে প্রতি ইলেকশন আসলে চীন ভারতের একটা যুদ্ধ হচ্ছে। এটা কিন্তু লোকসভার আগে হয়েছে, বিহারের ইলেকশন চলছে, তার আগেও কিন্তু চীন ভারত হয়েছে। তাহলে তো বিধানসভা 21 বাংলায় যখন হবে তাহলে আবার চীন ভারত হবে, মানে ঠিক সেই পরিযায়ের মতন একটা কি ঘটনা কি কেন্দ্র সরকার এটা কি মানে ট্র্যাক্টফুলি করে? এটা কি আপনার ধারণা? দেখুন, দুটো ঘটনা। একটা বলি, এই যে ইলেকশন আইনে এটা একটা অপোজিশনের একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে। আর আমাদের দেশের সরকারের কথা কি বলবো, ইন্ডিয়াতে যত গভর্নমেন্ট এসছে স্বাধীনতার পরে, এত নোংরা গভর্নমেন্ট ইন্ডিয়াতে কখনো আসেনি। কারণ আপনি দেখুন, বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, নেপাল বলি, মায়ানমার বলি, বার্মা বলি, ভুটান বলি, চীন বলি, এশিয়ার দেশগুলো বা প্রতিবেশী দেশগুলো যেগুলো আছে, প্রত্যেকের সঙ্গে এই সরকারের কোনো সুসম্পর্ক নেই। যখনই ইলেকশন আসছে, আমরা আগে জানতাম পাকিস্তানের সঙ্গে একটা চিরাচরিত একটা ঝামেলা আছে, থাকবে, সেটাকে নিয়ে অনেক রকম রটনা, ভোট ইলেকশন আসলেই কখনো পুলওয়ামা কাণ্ড,
কখনো একটার পর একটা কাণ্ড ঘটায়, গাড়োয়ান থেকে শুরু করে বিভিন্ন কাণ্ড ঘটায়। কিন্তু এবার আমরা নতুন একটা দেখছি, যখনই 2021-এ বেশ কয়েকটি বিধানসভা আছে এবং জানুয়ারির এই বর্তমানে বিহার ইলেকশন চলছে, নতুন করে আবার চীনের সঙ্গে আবার একটা যুদ্ধ খেলা শুরু করে দিলেন। এই যে নাটকবাজ, ভাঁওতাবাজ, এই যে প্রতারক প্রধানমন্ত্রী, এই যতদিন দিল্লির গদিতে থাকবে, নির্বাচনকে সামনে রেখে এরই প্রতারণা চলবে। আর আমরা ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত জঘন্য ড্রামাবাজ, এত জঘন্য প্রতারক, ধাপ্পাবাজ আমরা ভারতবর্ষের কখনো দেখিনি। তাই আমরা মনে করি যে যতই যুদ্ধ খেলা হোক না কেন, বাংলার মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর গদিতে বসাবে। একটা জিনিস, সেটা হলো আগামী বিধানসভা। সেই বিধানসভায় অবশ্যই তৃণমূল কংগ্রেস আরেকবার মসনদে বসবে। দ্বিতীয় দল হিসাবে কাকে মনে হচ্ছে আসতে পারে, যদি একটু বলেন। দেখুন, খেলায় নেমে কে দ্বিতীয়, কে তৃতীয়, কে চতুর্থ হয়ে আমরা কোটাকে কাউন্ট করি না। আমরা একটা বিষয় কাউন্ট করি যে রাজনৈতিকভাবে আমাদের বাংলার মানুষের পাশে থাকতে গেলে আমাদের জিততে হবে। সেই মানসিকতা নিয়ে আমরা গোটা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ইউনাইটেডভাবে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের অভিভাবক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শ, তার প্রেরণা অনুপ্রেরণা আমাদের দলকে উৎসাহিত করছে, আমাদেরকে উৎসাহিত করছে এবং গোটা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ইয়াং জেনারেশান টোটালি ইউনাইটেডভাবে আমরা কিন্তু মাঠে নেমেছি এবং যার ফলস্বরূপ আমি মনে করি যে এই রাজ্যে আগামী দিনে নূতন সূর্যোদয় হবে, আর সেই সূর্যোদয়ের নায়ক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। কিন্তু যারা চলে গিয়েছিলেন কিছুদিন আগে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কেউ আবার সিপিএমে গিয়েছিল, কংগ্রেসে কিঞ্চিত কিছু গিয়েছিল, তারা ঘর ওয়াপসি হচ্ছে। কি এমন ওষুধ প্রয়োগ করা হয়েছে, কি এমন বার্তা দেওয়া হয়েছে যে আবার তারা ঘর ওয়াপসি হচ্ছে? কেন সামনে ইলেকশন, সামনে 21, এই যে ফিরে আসা, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, একটা বিষয়, যারা রাজনীতি সচেতন মানুষ তারা দেখছেই দেশের অবস্থা। কতগুলো বিষয়ের মধ্যে যদি একটা বিষয় আমি উল্লেখ করি, এই যে ইমাম মুয়াজ্জিনদের যখন ভাতা দেওয়া হচ্ছে, তখন সেটাকে মুসলিম তোষণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যখন দুর্গাপূজাতে টাকা দেওয়া হচ্ছে, পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে খয়রাতি। কেন? যদি ইমামদের যদি ভাতা দেওয়া হয়, তাহলে সেটা যদি তোষণ হয়, তাহলে পুরোহিতদের ভাতা দিলে সেটা তোষণ বলতে হবে। বিজেপি নেতাদের মঞ্চে দাঁড়িয়ে সাহস নেই বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তোষণ করছে, পুরোহিতদের তোষণ করছে, তারা সেটাকে খয়রাতি বলে চালিয়ে দিচ্ছে। এই যে তোষণ আর খয়রাতি, এই দুটোর মধ্যে কোথাও একটা ধর্মীয় বিভাজন আছে, মানুষকে ধর্মীয় বিভাজন করার একটা চেষ্টা করা হচ্ছে, এটা বাংলার মানুষ দেখছে। দ্বিতীয়ত, বিজেপির কিছু নেতা আছে, তারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করছে। আমরা বলছি খুব ভালো, তাহলে একদিকে আপনি হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করবেন, আর একদিকে সরকার যখন দুর্গাপূজার 50,000 টাকা দেবে, আপনি গিয়ে হাইকোর্টে মামলা করবেন যাতে পূজা কমিটিগুলো টাকা না পায়। একদিকে বলবেন মুসলিম তোষণ করছে, শুধু ইমামদের ভাতা দিচ্ছে, যখন পুরোহিতদের ভাতা দেওয়া হবে তখন আপনি গিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দেবেন যে কেন পুরোহিতদের ভাতা দেওয়া হবে। এই যে দ্বিচারিতা, এটা কিন্তু বাংলার যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা লক্ষ্য করছে। এবং দ্বিতীয়ত, আমরা কতগুলো বিষয় লক্ষ্য করলাম। দেখুন, ওরা বলছে
বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই। আজকে যদি আমরা সারা ভারতবর্ষের দিকে কতগুলো ঘটনা, আমি যদি নাম্বার 1 যদি ধরি, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যেভাবে বিজেপি ছাত্র পরিষদ বহিরাগত কিছু ছাত্রছাত্রীদের মারানো হলো, যাটা নিয়ে গোটা দেশ তোলপাড় হলো, সেটা নিয়ে একজন অ্যারেস্ট হলো না। দিল্লিতে 7 দিন ধরে দাঙ্গা হলো, যে দাঙ্গাতে হাজার হাজার মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, যে দাঙ্গাতে হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, যেখানে বিজেপির নেতা কপিল মিশ্র, যার নাম গোটা দেশ গোটা পৃথিবী দেখলো যে তার নেতৃত্বে এই ঘটনা হচ্ছে, তাকে কিন্তু বিজেপি গ্রেপ্তার করতে পারল না। এবং সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ঘটনা, উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা, উন্নয়নের ঘটনা, সারা দেশ জুড়ে যেভাবে কোথাও দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের পুড়িয়ে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং ধর্ষণ করার পর পুলিশ তাকে হাতরাসের ঘটনা প্রমাণ করে দিল। ভারতবর্ষে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, উত্তরপ্রদেশে কিছু নেই। একটা মেয়েকে, 19 বছরের বাচ্চা মেয়েকে রেপ করলো, মনীষা বাল্মীকিকে রেপ করার পর 14 তারিখে তার হসপিটালে অ্যাডমিশন করা হলো। 14 থেকে 29 তারিখ পর্যন্ত হসপিটালে অ্যাডমিশন থাকলেও সেই মৃত্যুকালীন জবানবন্দি দিল ইশারায়। সে যাতে জবানবন্দি না দিতে পারে তার জিভ কেটে নেওয়া হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, তার হাত ভেঙে দেওয়া হলো। তারপরে 29 তারিখে রাত্রে বিজেপি সরকারের পুলিশ তাকে রাত 2টোর সময় নিয়ে জঙ্গলে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। 72 ঘন্টা মিডিয়াকে তার বাড়িতে যেতে দিল না, তার পরিবারের সঙ্গে কথা বলতে দিল না। এবং সবচেয়ে লজ্জাকর হলো যে যোগী সরকারের নেতৃত্বে একজন জেলা শাসক, সে গিয়ে সেই পরিবারকে হুমকি দিয়ে বলছে, যদি মুখ খুলো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর চাইতে লজ্জার আর কি আছে ভারতবর্ষে? আর কি দেখে মানুষ ওদের সঙ্গে থাকবে? বাংলাতে কি দেখে মানুষ ওদের সঙ্গে থাকবে? তাই আমি মনে করি যে জঘন্য কর্মকাণ্ড চলছে বিজেপির নেতৃত্বে, এ সমস্ত দেখে যারা একটা সময় বিজেপিকে সমর্থন করেছিল 19 সালে, আজকে তারা ফিরছে। আরেকটা দ্বিচারিতা আছে। লোকসভা নির্বাচনের আগে খুব বড় বড় করে গলা বিজেপির নেতারা বলেছিল, আরএসএসের নেতারা বলেছিল যে আসামে যে এনআরসি চালু করা হবে, সেই এনআরসি মানে সংখ্যালঘুরাই মাত্র সেখান থেকে বাদ পড়বে, তাদেরই মাত্র হয়তো নাগরিকত্ব চলে যাবে। কিন্তু ফলটা কি হলো? যখনই দেখলাম যে এনআরসির মতো একটা সর্বনাশা আইন পাস হলো, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন হলো, সেই আইনের আওতায় যে 19 লক্ষ মানুষ আসাম থেকে বাদ গেল, তার মধ্যে 11 লক্ষ হলো হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, 6 লক্ষ হলো মুসলিম, 1 লক্ষ হলো রাজবংশী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। এই যে দ্বিচারিতা, এটা তো বাংলার মানুষ দেখছে, বাংলার নেতারা দেখছে। তাই এই সমস্ত দেখার পর আমার যেটা মনে হয়েছে যে মানুষ আস্তে আস্তে তারা ঘর আপসি হচ্ছে এবং তারা ফিরে আসছে, যেটা আগামী দিনে, যার ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরবে। শোনা যাচ্ছে যে কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপির, তারা ইচ্ছা পোষণ করেই ফেলেছেন, প্রায় দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে তারা তৃণমূলে জয়েন করবে। এই সপক্ষে আপনি কী বার্তা দেবেন? দেখুন, আমাদের দলে দোকান খোলা আছে, দোকান থেকে খরিদ্দার আসবে, খরিদ্দার যাবে, আসলে ওয়েলকাম, না আসলেও কোনো অসুবিধা নেই। এবং আমরা মনে করি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। দুটো নেতা এলো কি গেল, এটা কিচ্ছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত বাংলার মানুষ। কারণ এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই। তার একটাই কারণ হচ্ছে, অনেকেই প্রশ্ন করছে কি কেন দ্বিতীয় স্বাধীনতার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করছে। কারণ আমরা মনে করি যে আমরা ইতিহাসে দেখেছি, আমরা তো তখন জন্মাইনি, বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষে ব্রিটিশদের অত্যাচার, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, দেশটাকে শোষণ করা, লুণ্ঠন করা, দেশের স্বাধীনতা সংগ্রামীদের উপরে নির্বিচারে গুলি চালানো, এটা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখেছে। দেশ স্বাধীন হওয়ার পর এই সর্বপ্রথম আবার দ্বিতীয় ব্রিটিশ হিটলার আবার ফিরে এসছে এই দেশে।
এককভাবে ব্রিটিশ আমলে যে ঘটনা ঘটতো ভারতবর্ষে, আজকে একইভাবে গোটা দেশটাকে লুণ্ঠন করা হচ্ছে। কারণ নীরব মোদী বলি, ললিত মোদী বলি, মেহুল চোকসি বলি, যারা হাজার হাজার কোটি টাকা বাংলা ভারতবর্ষের টাকা নিয়ে আজকে তারা পালিয়ে যাচ্ছে, তাদের পালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে নরেন্দ্র মোদী সরকার। ভারতবর্ষ জুড়ে মা বোনদের ইজ্জতের কোনো মূল্য নেই। ভারতবর্ষের ক্রাইম রিপোর্ট বলছে যে একটা কঠিন পরিস্থিতির ভয়াবহের মধ্যে চলে গেছে। পৃথিবীর 117টা দেশ, ক্ষুধাসূচক দেশ, তার মধ্যে 102 নম্বরে ভারতবর্ষ আছে। এবং সবচেয়ে লজ্জার যে বাংলাদেশ, যে পাকিস্তান অর্থনৈতিকভাবে পঙ্গু, তারাও আমাদের চাইতে ভালো আছে। এবং গোটা দেশ জুড়ে যেভাবে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে, যেটা একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ এ কাজ করত, তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য হিন্দুকে আলাদা ভাগ করত, তাদের একটা মন্ত্র দিত, মুসলমানকে আলাদা মন্ত্র দিত। আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টি আজ ভারতবর্ষের মাটিতে কিন্তু সেই খেলা খেলছে, এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্বাধীনতা লড়াই বা দ্বিতীয় জেহাদ হিসেবে তিনি ঘোষণা করেছেন। এবং আমরা মনে করি যে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আগামী দিনে ভারতবর্ষের ঐতিহ্যকে, সম্মানকে রক্ষা করে। শেষ একটা রাজনৈতিক এবং অবশ্যই প্রশাসনিক প্রশ্ন না করলেই নয়। শোনা যাচ্ছে এই যে দিওয়ালি আসছে, এই দীপাবলির মধ্যে আবার আরেকবার 1 মাসের জন্য লকডাউন সরকার হয়তো শিথিল করবে, বা শিথিল যদি না করে আবার ফের লকডাউনটাকে ফের পুনরায় আবার চালু করবে। যদি লকডাউন হয়, কেন হবে আর কী জন্য করা হচ্ছে যদি একটু বলেন। দেখুন, লকডাউন হবে কিনা সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। এবং আমরা দেখলাম এই কোভিড-19 সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, একটা অন্যতম নজির। 10 কোটি মানুষকে 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দিয়েছে, যেটা ভারতবর্ষের কোনো বিজেপি চিফ মিনিস্টার করতে পারে। এই করোনার সময়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কর্মকাণ্ড চলেছে, যেটা বলা যায় একটা অন্যতম নজির। এবং বিশেষ করে আমরা দেখেছি যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ যারা আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অন্তত আর কিছু হোক না, দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার সংস্থান ব্যবস্থা করে দিয়েছে। নতুন করে যদি আবার লকডাউন হয়, আমার মনে হয় বাংলার মানুষের উপরে সেই ধরনের কোনো প্রভাব পড়বে না। কারণ আপনারা জানেন যে কোভিড-19 প্রায় 1000-এর উপরে সেফ হাউস তৈরি হয়েছে, যেটা বাংলাতে একটা অন্যতম নজির। বাংলাতে আরজিকর বলি, বাঙুর বলি, মেডিকেল কলেজ বলি, বড় বড় হসপিটালগুলো কোভিড হসপিটাল করা হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পয়সায় সেখানে ট্রিটমেন্ট হচ্ছে। বাংলার মানুষ সম্পর্কে যে একটা যদি মানুষ ভাবে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলা মানুষের জন্য চিন্তা করেন। তাই আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে আবার লকডাউনের প্রয়োজন, নিশ্চিতভাবে হবে, আমরা তার যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করব। শেষ ব্যক্তিগত প্রশ্ন, রাজনীতি প্রচুর প্রশ্ন আপনার সঙ্গে আলাপ আলোচনা হলো, সময় খুব অল্প, আপনিও ব্যস্ত মানুষ। শেষ প্রশ্ন, ব্যক্তিগত জীবনে এই যে রাজনীতি, ফুটবল মাঠ, সমাজসেবা এবং পরিবার, এই যে পুরো যে টোটাল যে একটা মানে চক্রবুহ যাকে বলা হয়, এইটাকে আপনি কিভাবে মেনটেন করেন দাদা? আমি প্রথমেই বলেছি, দেখুন আমরা যে যেখানে আছি, যে যে স্তরে আছি, যার যতটুকু দায়িত্ব তার সেটাকে পালন করা উচিত। আমার পরিবার যেমন, তাদের প্রতি আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে, আমার দলের প্রতিও দায়িত্ব দায়বদ্ধতা আছে। এবং আমি যে সারাউন্ডিং এরিয়াতে কাজ করি, আমার এই জেলা বলি, আমার এই বিধানসভা বলি, সেটাও আমার নিজের একটা পরিবার হিসেবে ধরে নিই। তাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা সেটা আমার উপর পড়ে। এবং আমার রাজনৈতিক জীবনে আমার মনে হয়েছে যে আমার পরিবারের সদস্যরা যেমন আমার কাছে প্রিয়, আমার দলের কর্মীরাও তার চাইতে আমার কাছে প্রিয়। এবং আমি তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিকার খুবই আনন্দিত, গর্বিত। এবং এই কাজ করার সুযোগ যিনি করে দিয়েছেন, তিনি হলেন
আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার যুব সমাজের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে চেষ্টা করব যে আগামী দিনে যদি আরও বেশি মানুষের সঙ্গে মিশতে পারি, কাজ করতে পারি, আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং সবচেয়ে বড় ফায়দা হবে বলে আমার অন্তত। আগামী দীপাবলি আছে, সেই উপলক্ষে দক্ষিণ 24 পরগনার মানুষকে আপনি কী বার্তা দেবেন? আমি আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। বাংলা এমন একটা রাজ্য যেখানে এটা আমরা সম্প্রীতির বাংলা বলি, ঐক্যের বাংলা বলি, একতার বাংলা বলি। সারা বছর ধরে কখনো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা, তেমনি ছট পূজা, মুসলমানদেরও ঈদ, মিলাদ, জলসা হয়। আমরা এই বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, আমরা সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে এই উৎসবগুলো আমরা পালন করি। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি যে আমি নিজের আমার এতে দেখেছি যে আমাদের মুসলমানদের যখন কোনো জলসা হয়, মিলাদ হয়, তখন দেখেছি অনেক হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা মাথায় রুমাল দিয়ে, কেউ টুপি দিয়ে সারা রাত জলসা শুনতেও দেখেছি। আবার আমরা দেখেছি এই বাংলায় যখন সার্বজনীন উৎসব দুর্গাপূজা হয় কিংবা কালী পূজা হয়, তখন মুসলমান ছেলেরা, হিন্দু ছেলেরা মিলে কমিটি হয়, মুসলিম ছেলেরা সভাপতি হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে। এবং এটাই আমরা লক্ষ্য করেছি যে এমন কিছু পূজা পার্বণ আছে। আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য, আমি যতক্ষণ নাকি ফিতে কাটছি সেই পূজাটা উদ্বোধন হচ্ছে, তখনই আমি গর্ববোধ করি যে এটাই হচ্ছে সেই বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথের মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন, যে বাংলার ঐতিহ্যটাই আলাদা। তো সেই কারণে আমি আশা করব যে আগামী দীপাবলি আছে, দেওয়ালি আছে, ছট পূজা আছে, আমার সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আমার শুভেচ্ছা রইল। সবাই আনন্দে উৎসবে এই দিনগুলো কাটবে, এটাই হচ্ছে আমাকে পাওয়া বলা। একদম তাই। আমরা শেষ লগ্নে পৌঁছে গিয়েছি এবং অনেক অজানা কথা জানতে পারলাম মাননীয় বিধায়কের কাছ থেকে, এবং তিনি প্রত্যেকটা মুহূর্ত কিভাবে নিজেকে জড়িয়ে রাখেন, কিভাবে প্রত্যেকটা মুহূর্ত মানুষের স্বার্থে নিজেকে সময় দেন। অবশ্যই পরিবারের মতন সবাইকে একই চোখে একইভাবে দেখেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি আজকে জানালেন, আমরা যে অজানা কিছু কথা নিয়ে বসেছিলাম টক শোতে, সেটা আমরা জানলাম। শওকত বাবুকে আরেকবার আমরা ধন্যবাদ জানাই এবং আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং যারা ক্যামেরার ওপারে, পর্দার ওপারে যারা আছেন আমাদের ভিউয়ার্স কলকাতা 24 নেটওয়ার্কে, তাদেরও জানাই আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এবং অবশ্যই শওকত বাবুর পক্ষ থেকেও কিন্তু আমরা জানাচ্ছি, আপনারা যদি কোনো কিছুর যদি মূল্যায়ন চান, কোনো রকম যদি সাহায্যের যদি দরকার হয়, মানুষটাকে স্মরণ করবেন। অবশ্যই মানুষটা রাতের অন্ধকারে, দিনের আলোয়, প্রতিটা মুহূর্তে নিজেকে যেভাবে সঁপে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে পরিবার ভেবে আপনারাও ওনার কাছে আসতে পারেন, উনি যথার্থ চেষ্টা করবেন। এবং আগাম সবাইকে আমরা শুভেচ্ছা দিই, আজকের মতন বিদায় নিচ্ছি। ক্যামেরায় মুস্তাকের সঙ্গে গোলাম মেজকে, কলকাতা 24 নেটওয়ার্ক। শুভরাত্রি। গল্পে ও আড্ডায় অতিথির বারতা, চেনা মানুষের অজানা কথা, ও চেনা মানুষের অজানা কথা, চেনা মানুষের অজানা কথা।